মুভির শুরুতে আমরা দেখতে পাই সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে পৃথিবীর বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে আর মানুষের বসবাসের অযোগ্য হয়ে গিয়েছে। যে কজন বেঁচে আছে তাদের অনেক দুর্যোগ ও কষ্ট মোকাবেলা করে বাঁচতে হয়। এরপর আমরা দেখতে পাই প্রিন্স নামক একজন মানুষকে, যে তার রোবোটিক মেশিন ডরিটের সঙ্গে খাবারের সন্ধানে বের হয়েছে। ওখান থেকে ফেরত আসার সময় সে বড় একটি ঝড়ের মধ্যে পড়ে যায়। প্রিন্স ঝড় থেকে বাঁচার জন্য খুব দ্রুত ট্র্যাক চালায়, কিন্তু ঝড়ের স্পিড ট্র্যাকের থেকে শক্তিশালী। তারপরও প্রিন্স বহু কষ্টে তার ঘরে ফিরে আসে। প্রিন্সের ঘর আসলে একটা ল্যাব, এবং শুধু খাবারের সন্ধানের জন্যেই সে বাইরে বের হয়। প্রিন্স নিজের কুকুর গুডিওর সাথে থাকে। অবস্থা এমনই খারাপ যে প্রিন্সের কাছে খাবার একদমই নেই। প্রিন্স একটি নতুন রোবট নিয়ে কাজ করছিল, যেটিতে সে শুধু সম্পূর্ণ পৃথিবীর নলেজই দিচ্ছিল না, সে তার পালিত কুকুরকে খেয়াল রাখার নলেজও দিচ্ছিল। সে এমনটা কেন করছে সেটি আমরা পরে জানতে পারি। এরপর প্রিন্স ডরিডের চোখ নিয়ে নতুন রোবটে লাগিয়ে দেয়, আর রোবটের উপরে ফাইনাল টাস্ক শেষ করে রোবটটিকে স্টার্ট করে। প্রথম দিকে এই রোবট না কোনো কথা বলে না নড়াচড়া করে, কিন্তু শেষের দিকে প্রিন্সের পরিশ্রম সফল হয়। রোবট কথা বলা শুরু করে। প্রিন্স রোবটকে এটা শেখায় যে সে যখন না থাকবে তখন তার প্রধান কাজ হবে তার পালিত কুকুরকে দেখভাল করা। কিন্তু গুডিও রোবটটিকে দেখে খুশি হয় না। তখনই হঠাৎ বিদ্যুৎ চলে যায়। প্রিন্স বিদ্যুৎ ঠিক করতে গিয়ে একটি ঝড় আসতে দেখে সে চিন্তিত হয়ে যায় এবং তাড়াতাড়ি ঘরের ভিতরে চলে যায় আর তার নতুন বানানো রোবটকে আবহাওয়ার অবস্থা জানাতে বলে। সে জানতে পারে অনেক বড় এবং ভয়ানক ঝড় আসছে, যেটি 40 দিন পর্যন্ত থাকবে। এর মানে এই জায়গা ছেড়ে না গেলে ওরা খাবার ও বিদ্যুতের অভাবে মারা যাবে। ফিন্স তাই সান ফ্রান্সিসকো যাওয়ার সিদ্ধান্ত নেয়। সান ফ্রান্সিসকো যাওয়ার ম্যাপ দেখার সময় ফিন্সের নাক থেকে রক্ত বের হতে থাকে। এখানেই প্রকাশ পায় যে ফিন্সের ক্যান্সার, আর তার কাছে বেশি সময় নেই। যেহেতু তাদের সান ফ্রান্সিস্কের উদ্দেশ্যে বের হতে হবে, তাই ফিন্স খুব দ্রুত রোবটের বডি বানানো শুরু করে দেয়। এদিকে রোবটের শুধুমাত্র 72% ডাটাই ট্রান্সফার হয়েছে, কিন্তু ফিন্স এর কোনো পরোয়া করে না, কারণ রোবটের যতটুকু জানার ছিল সে সেইটুকু জেনে গিয়েছে। রোবটের মাথা সে নিউ বডিতে লাগানোর পর ফিন্স ওকে ছোট বাচ্চাদের মতো হাঁটা শেখাচ্ছিল, আর রোবট জ্ঞানী বাচ্চাদের মতো দ্রুত সেগুলি শিখছিল। অন্যদিকে ফিন্স প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে শুরু করে, যেন তারা দ্রুত এখান থেকে বের হতে পারে। আর বের হওয়ার আগে ফিন্স ডরিটকে নতুন চোখ লাগিয়ে দেয়। এরপর সমস্ত প্রস্তুতি শেষে ফিন্স, ডরিড, গুডিও আর নতুন রোবট একটি নতুন অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ে, যেখানে রাস্তায় তাদের সাথে কি কি হবে তারা নিজেরাও জানে না, কিন্তু তারা অনেক আশা নিয়ে তাদের নতুন ঠিকানা খুঁজতে বের হয়ে যায়। যেখানে বের হওয়ার পর কোনো মানুষ তো দূরের কথা, জীবনের কোনো অস্তিত্ব দেখতে পায় না তারা। চারিদিকে শুধু ধ্বংসস্তূপ। যেতে যেতে রোবটটি একটি ছোট্ট বাচ্চার মতো সবকিছু শেখার আগ্রহে ফিন্সকে প্রশ্নের পর প্রশ্ন করতে থাকে। একসময় ফিন্স রোবটকে সান ফ্রান্সিসকোর পোস্টার দেখিয়ে বলে এটি তার আঙ্কেল তাকে পাঠিয়েছিল। এরপর ফিন্স রোবটকে নিয়ে খাবারের সন্ধানে যায়, যাতে করে রোবট ফিন্সের পরে গুডিওর খেয়াল রাখতে পারে আর খাবার খুঁজে গুডিওকে খাওয়াতে পারে। এসব করার পর ফিন্স ও রোবট বাইরে আসে এবং তারা অনেক এনজয় করতে থাকে, কিন্তু ভাগ্যে তাদের আনন্দ সহ্য হয় না। হঠাৎ ফিন্স দূরে টর্নেডো দেখতে পায়। এটি দেখে ফিন্স তার ট্র্যাকটিকে রাস্তায় খুঁটি পুঁতে বাঁধতে থাকে। রোবটটি ফিন্সকে দেখে ঠিক একই রকম কাজ করতে থাকে। তাদের কাজ শেষ হয় না, কিন্তু টর্নেডো তাদের কাছে চলে আসে। রোবটটি কাজ বন্ধ করে না, কাজ শেষ করে টর্নেডো আসার ঠিক আগেই ফিন্সের সাথে গাড়ির মধ্যে ঢুকে যায়। খুব ভয়ঙ্কর ঝড় হতে থাকে, গাড়ির মধ্যে সবকিছু ভেঙে পড়তে থাকে। ফিন্স ভয় পেয়ে যায়, কিন্তু সবকিছু শেষ আছে। ঝড়ও একসময় বন্ধ হয়ে যায়। ফিন্স বাইরে এসে দেখে মোটামুটি সবকিছু ঠিক আছে, শুধু ট্রাকের চাকা ফেটে গিয়েছে। ফিন্স হতাশ হয়ে পড়ে, কারণ তার কাছে কোনো জ্যাক নেই। সেই সময় রোবটটি এসে ট্র্যাকটি উঁচু করে ধরে এবং ফিন্স ট্র্যাকের চাকা চেঞ্জ করে নেয়। ফিন্স মনে মনে গর্ববোধ করে এমন একটি রোবট তৈরি করার জন্য। সে রোবটটিকে একটি নাম দেয়, জেফ। এটি রোবটেরও খুব পছন্দ হয়। পরের দিন সকালে ফিন্সের ঘুম ভেঙে যায় গুডিওর আওয়াজ শুনে। সে দেখে জেফ গুডিওর সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছে, গুডিওর আওয়াজ নকল করে। ফলে গুডিও রেগে যাচ্ছে। ফিন্স জেফকে বলে কারোর সাথে বন্ধুত্ব করতে গেলে প্রথমে তার বিশ্বাস অর্জন করতে হয়। হঠাৎ ফিন্স অসুস্থ বোধ করে, সেই জন্যে সে একটি রেস্টুরেন্টের পাশে ট্র্যাকটি দাঁড় করায়। জেপের কাছে ট্র্যাকটি রেখে সে ও গুডিও রেস্টুরেন্টের মধ্যে যায়। প্রিন্স রেস্টুরেন্টের মধ্যে বসে আগের সুন্দর সময়ের কথা ভাবতে থাকে। এইদিকে জেপের আর তর সইছিল না। সে গাড়ি ড্রাইভ করার চেষ্টা করে, ফলে গাড়ি এগিয়ে গিয়ে একটি গাড়ির সাথে ধাক্কা লেগে যায়।
আওয়াজ শুনে ফিঞ্চ বাইরে বেরিয়ে আসে। সে ঘাবড়ে যায়, কারণ গাড়িটি ছিল শেডের নিচে। সেখান থেকে জেব গাড়িটি নিয়ে দাঁড় করিয়েছে সূর্যের আলোর মাঝখানে। ওখানে ফিঞ্চ ও গুডিও স্পেস স্যুট ছাড়া যেতে পারবে না। যদি যায়, গায়ের চামড়া ঝলসে যাবে সূর্যের অতি বেগুনি রশ্মির কারণে। ফিঞ্চ জেবকে গাড়ি থেকে স্পেস স্যুট নিয়ে আসতে বলে, কিন্তু জেব বাচ্চাদের মতো ফিঞ্চকে তার গাড়ি ড্রাইভিং এর নলেজ দেখানোর জন্য গাড়ি আবার পিছিয়ে এনে ধাক্কা লাগিয়ে দেয়। ফিঞ্চ প্রচন্ড রেগে যায়। সে রেগে বলে, তুমি শুধু আমার অর্ডার ফলো করবে, তোমার নিজের বুদ্ধি ব্যবহার করার জন্য তোমাকে তৈরি করা হয়নি। জেব এই শুনে ভীষণ আপসেট হয়ে যায়। পরে ফিঞ্চ উপলব্ধি করে এইভাবে বলা ঠিক হয়নি। সে জেবকে গাড়ি ড্রাইভ করতে শেখায়। জেব বাচ্চাদের মতো আনন্দে গাড়ি ড্রাইভ করতে থাকে। ফিঞ্চ জেবকে নিজের বাচ্চার মতো ভালোবেসে ফেলে। ফিঞ্চ তার জীবনের ভালো ভালো ঘটনা জেবের সাথে বলতে থাকে। সকালে জেব গুডিওর আওয়াজ শুনতে পায়। গাড়ির মধ্যে ঢুকে জেব দেখতে পায় ফিঞ্চ অজ্ঞান হয়ে গিয়েছে। জেব ফিঞ্চকে কেয়ার করে, তাই দেখে গুডিওর খুব ভালো লাগে। জেবকে গুডিওর পছন্দ হতে থাকে। এরপরে জেব নিজে গাড়ি ড্রাইভ করে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। মাঝখানে এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে জেব ডরিটকে নিয়ে খাবারের সন্ধানে বের হয়। ফিঞ্চ যেভাবে জেবকে বুঝিয়েছিল, সেইভাবেই জেব ডরিটকে বোঝাতে থাকে কিভাবে খাবার খুঁজতে হয়। ওখানে ওরা দুইজন অনেক খাওয়ার জিনিস পায়। এইদিকে ফিঞ্চ জ্ঞান ফিরে বাইরে তাকিয়ে দেখে এবং সে ভয় পেয়ে যায়, কারণ জায়গাটি ভালো না। এখানে অনেক হিংস্র মানুষ হাত পেতে আছে তাদের কাছ থেকে খাবার কেড়ে নেওয়ার জন্য। ডরিট ট্র্যাপে পড়ে ভেঙে যায়। ফিঞ্চ ডরিটকে বাঁচাতে না পারলেও জেবকে বাঁচিয়ে গাড়িতে নিয়ে আসে। গাড়ি নিয়ে তারা সেখান থেকে দ্রুত পালাতে থাকে। তাদের পিছে পিছে একটি গাড়ি আসতে থাকে। ফিঞ্চ অসুস্থ হয়ে পড়ায় জেব দ্রুত গাড়ি ড্রাইভ করে। একসময় রাত হয়ে যায়। ফিঞ্চ ভাবে ওই গাড়িটি হয়তো আর তাদের পিছনে আসছে না, কিন্তু কিছুক্ষণ পরেই গাড়িটি আবার দেখা যায়। ফিঞ্চ ভয় পেয়ে যায়। ফিঞ্চ জেবকে গাড়িটিকে একটি টানেলের মধ্যে নিয়ে যেতে বলে, কিন্তু গাড়ির উপরের অংশ টানেলের মুখে আটকে যায়। এইদিকে ওই অজানা গাড়িটি এগিয়ে আসতে থাকে। তখন জেব বাইরে বেরিয়ে গাড়িটি ঠেলে টানেলের ভিতরে ঢুকিয়ে দেয়। গাড়ির উপরের অংশ কিছু ক্ষতি হলেও তারা বেঁচে যায়। ফিঞ্চ বলে, আমি একসময় খাবারের সন্ধানে এক জায়গায় একজন মহিলা ও তার মেয়েকে দেখতে পাই। মেয়েটির হাতে একটি গান ছিল। মহিলাটি তার মেয়েকে বলে কোনো মানুষ দেখলেই গুলি করে মেরে ফেলতে। ফলে আমি ভয় পেয়ে যাই এবং আমি লুকিয়ে থাকি। তারপরেই একদল লোক এসে মা ও মেয়েকে মেরে ফেলে। পরে ওখানে গিয়ে ছোট্ট মেয়েটির হাতে ছোট্ট গুডিওকে আমি দেখতে পাই। আমার ভয়ের কারণেই ওই মহিলা ও তার ছোট্ট মেয়েকে আমি বাঁচাতে পারিনি, কিন্তু গুডিওকে আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি। তাকে আমি যেমন করেই হোক বাঁচাবো। এই বলে ফিঞ্চ ক্লান্তিতে শুয়ে পড়ে আর জেব গাড়ি চালাতে থাকে। একসময় তারা এমন জায়গায় পৌঁছায় যেখানে আবহাওয়া নর্মাল হয়ে যাচ্ছিল। তার মানে ফিঞ্চকে বাইরে বেরোতে হলে স্পেশাল কোনো স্যুটের প্রয়োজন হবে না। ফিঞ্চ আনন্দে বাচ্চাদের মতো কাঁদতে থাকে। একসময় জেব ফিঞ্চকে সান ফ্রান্সিসকোর পোস্টকার্ড সম্পর্কে জিজ্ঞেস করে, যে এই পোস্টকার্ড ফিঞ্চের আঙ্কেল তাকে পাঠিয়েছিল, কিন্তু এর পিছনে ডেট লেখা কেন? ফিঞ্চ বলে, ছোটবেলায় আমার বাবা আমাকে ছেড়ে সান ফ্রান্সিসকোয় চলে গিয়েছিল। আমি আমার বাবাকে ভীষণ ভালোবাসি। আমি চাই মরে যাওয়ার আগে আমার বাবার সাথে একবার দেখা করতে। তখন জেব বলে, অবশ্যই তুমি তোমার বাবাকে দেখতে পাবে। ফিঞ্চ তখন হাসে। সে জানে তার হাতে আর একটুও সময় নেই। এখানেই ফিঞ্চ রক্তবমি করতে করতে মারা যায়। জেব ও গুডিও ফিঞ্চের দেহ নিয়ে ওখানেই সৎকার করে। এটি মুভির বেস্ট ইমোশন সিন ছিল। শেষে তারা ফিঞ্চের ইচ্ছা অনুসারে সান ফ্রান্সিসকোয় ওই ব্রিজে পৌঁছায় এবং পোস্টকার্ডটি ওখানে লাগিয়ে দেয়। আর এই ইমোশন সিন দিয়েই এই মুভিটি শেষ হয়ে যায়। এই মুভিটি আমার ফেভারিট মুভির মধ্যে একটি। এই সংক্ষেপ ব্যাখ্যা হয়তো আপনার এই মুভিটির প্রতি প্রকৃত ফিলিংসটা আপনি পাননি, কিন্তু ফুল মুভিটি দেখার সময় আপনার সুন্দর একটা সময় কাটবে। মুভিটির IMDb রেটিং 6.9 আউট অফ 10। আপনার কেমন লেগেছে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন প্লিজ। ধন্যবাদ।